ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোন ধরনের নৈতিক অধিকার নাই, নৈতিক যোগ্যতা নাই। এরা নির্বাচন করার অযোগ্য। এই কারণে অযোগ্য যে উনি নিজে একটা পক্ষ হয়ে গেছেন। উনি ফিনান্সিয়াল টাইমসের কাছে নিজে স্পষ্ট বলেছেন উনি ছাত্রদের একটা নির্বাচনী ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য তাদেরকে উৎসাহ দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। ছাত্ররা বলেছিল যে আমাদের তো কেউ চেনে না, আমরা কি একটা আসনও পাবো? উনি পাল্টা বলেছেন তোমাদের সারা দেশের লোক চেনে, তোমরা একটা রাজনৈতিক দল করো। তো উনি যদি একটা রাজনৈতিক দল করার জন্য উনি প্ররোচিত করে থাকেন, তাহলে সেই দলের প্রতি ওনার যে কোনো সিম্প্যাথি, কোনো ভালোবাসা, কোনো ফিলিংস কাজ করবে না? অবশ্যই করবে। তাহলে উনি সেটা করে, তাহলে উনি কিভাবে এই ছাত্রদের দলটা যখন নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচন পরিচালনা করার নৈতিক অধিকার রাখবেন? আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি, কালকে আমি একটা ভিডিও দেখলাম, এই আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, ওনার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এখানে ওনার বাবার একটা ভিডিও দেখলাম। ওনার বাবা বলছেন যে এখানে এই মুরাদনগরে এতগুলি মসজিদে 10 লক্ষ টাকা আমার ছেলে দিয়েছে। ওনার বাবা এভাবে উচ্চারণ করেছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমার ছেলে। মন্ত্রণালয় মধ্যে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এটা উনি বুঝেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমার ছেলে, এবং এই দেশ এই উপজেলাকে উনি আধুনিক করে দেবেন। আপনারা চাইলে উনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন। তার মানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে। আমি জানি না নির্বাচন হবে কিনা, হলে কিভাবে করবে, হলে কারা আসবে, কিন্তু আমরা একটা জিনিস তো চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক যাদের নাকি জনগণের, যাদের প্রতি সমর্থন থাকবে, জনগণের সমর্থনের জোরে তারা ক্ষমতায় আসবে। কিন্তু এখন যদি ক্ষমতায় আসা যাওয়াটা ক্ষমতাসীন দলের অথবা ক্ষমতাসীন ব্যক্তিবর্গের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, আমি মনে করি আমরা আবার সেই যে জিনিসটা কখনোই চাই না সেই জায়গায় কিন্তু আমরা ঢুকে যাব। যে জিনিসটা এখানে বলা হয়েছে যে জনগণ, এখন জনগণ কোথায়, ছাত্ররা কোথায়? ছাত্রদের থাকার কথা এখন ক্লাসরুমে, বাট ছাত্রদের মধ্যে অধিকাংশই ক্লাসরুমে আছে, কেউ কেউ নেই। আর জনগণ তারা এখন বাজারের দর আর নিজের পকেটের সামর্থ্য, এই দুটোর হিসাব মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। আর এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যারা দায়িত্বে আছেন তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন। আমরা মনে করি আমরা আসলে এই 6 মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি কিছুই পাইনি, একটা জিনিস ছাড়া, যে এখন আর হাসিনাকে দেখতে হচ্ছে না। এটি আমাদের একমাত্র তৃপ্তি, এছাড়া আমাদের আর কোনো তৃপ্তি নাই। কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা দিকে আমরা যাচ্ছি। আমরা বলেছি যে নির্বাচনের সময় সরকারে এমন একটা সরকার থাকবে যে সরকার তার নিজে নির্বাচনে অংশ নেবে না, অথবা যারা নির্বাচনে অংশ নেবে তাদের কারো প্রতি এই সরকারের কোন ধরনের ব্যক্তিগত রাগ, অনুরাগ বা বিরাগ থাকবে না। এটি হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। এখন যে বাস্তবতায় আমরা আছি, আমি মনে করি 47 মিনিট 43 সেকেন্ড এরকম একটা ভাষণ আমি পেয়েছি, যে আমি যেটা পেয়েছি আর কি, এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনেছি। মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল। মানে 4-5 মিনিটের পরের থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। যে একটা মানুষ মনে করেন একটা সরকারে ছিলেন, গায়ের জোরেই থাকুক যেভাবে থাকুক ছিলেন উনি, এবং মানে স্বৈরাচারীভাবে প্রত্যেকটা প্রশাসনের সব কিছু নিজে করায়ত্ত করে নিয়েছিলেন। তারপর উনি জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোষের কারণে। পাবলিক ওনার বিরুদ্ধে খেপে গিয়েছিল, এবং এটাই স্বাভাবিক। আমিও তো একজন পাবলিক, আমিও তো আমাকে ফিল করি। পাবলিকের রোষ ওনার বিরুদ্ধে ছিল। উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে পেইন দিয়েছেন। তো মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল, পালিয়ে গেছেন। 6 মাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন। বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন, উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন। তো আমি কিন্তু খুব আশায় ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে, এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো, এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না, কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম। আমি এটা আশা করেছিলাম। ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল, কেবল ওনার জন্য না। এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে,
প্রত্যন্ত অঞ্চলে আছে, তৃণমূলে আছে, কিন্তু তারা কিন্তু এই 6 মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে ধীরে মিশে যাচ্ছিল। তাদেরও তো একটা জীবনযাপন আছে। আপনার কোটি কোটি মানুষকে তো স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না, তাহলে তো ভাই দেশ উন্নত হবে না। আপনি প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু দেশ তো সামনে থেকে অগ্রসর হবে না। কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিল এবং তারা নর্মাল অবস্থায় আসছিল। তো আমি ভাবছিলাম যে এটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো এই দেশের মানুষগুলোর কথা, ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন। উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি পদ ত্যাগ করছি, আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক, এই ধরনের কথা উনি বলবেন। এটা কিন্তু আমার একটা ধারণা ছিল, কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি, তার এরকমই হওয়া উচিত। আপনি বিদেশে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায়, ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে, নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয়। কারণ এটা প্রমাণিত হয়েছে, তুমি ক্ষমতায় থাকতে পারো নাই মানে তোমার পলিসি ভুল, তুমি পারো নাই। তুমি যে পারো নাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না। তার এই ভদ্রমহিলা উনি পারেন নাই, ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে। মানে কত অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজে জানে কে কি অপরাধ করে, তারা তো নিজেরা জানে, তারা পালাইছে। সেই জায়গায় কিন্তু আমি ভেবেছিলাম উনি এটা বলবেন। তো উনি কি করলেন? উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন। উনি কি করছেন? এই দেশের মানুষ কত গরিব ছিল, উনি তাদের ঘর দিয়েছেন, সেমি পাকা বাড়ি দিয়েছেন, মানুষের হাতে টাকা দিয়েছেন, কত কিছু যদি করছেন। আরে ভাই একটা কথা বুঝবেন, বলেন আপনি আমাকে, উনি যদি এগুলো করে থাকেন কার জন্য করছেন? এই দেশের লোকের জন্য করছেন, তো এটা বলার দরকার কি? তো দেশের লোক তো জানে উনি কি করছেন, বারবার বলার দরকার কি? বলা মানে কি? উনি নিজেও শিওর এটা হয় নাই, উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন, এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা বিদেশে পাঠাচ্ছেন, এগুলো তো বলে নাই। কিন্তু যাও সেগুলো নলাম। সব মিলিয়ে আমার যে বক্তব্য, ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের, নিম্ন রুচির, অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ। যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই, মিনিমাম না পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই। বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে না আবার অস্থির করে তোলে, এবং হয়েছেও তাই। কালে 32 নম্বরকে ভাঙছে, আর কোথাও কিছু হয় নাই সারা দেশে, খবর নিয়ে দেখানো হয়েছে। তার মানে উনি নিজে যখন আরামে আছেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও দুঃসহ করে তুলছেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই, আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেওয়া, যে আপনারা যদি প্রকৃত এই দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে ছাড়েন। শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না, এটা অতীত গন কেস। এবং কেবল শেখ হাসিনা না, শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না। আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার, এটা আমি মনে করি পার্সোনালি। এবং ওই সমস্ত করাপ্ট লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না। এই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে। তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে। এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না, আসলে কোনোভাবেই না। উনি এটা করাটা ওনার ঠিক হয় নাই। উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন, উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন, তাহলে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত উনি নিতে পারতেন না। দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ নেই ভাই, 15 বছর ধরে তারা কি না করছে, কি না মানুষকে গুম করে ফেলানো। এটাকে পৃথিবীতে কখনো আমাদের দেশে কখনো হয়েছে বলে আমি যাই না। গুম করে ফেলাইতেছে পুরো ফ্যামিলিটা, দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল। তো এই সবই তো আওয়ামী লীগ করছে না। সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময়। তারা বলবে তোমরাও তো কম করো নাই, একটা বাড়ি, নিরীহ বাড়ি, তুমি বাড়িটা ভাঙলে কেন? ভাঙবা তুমি 6 মাস আগেই ভাঙতে, এখন ভাঙলে কেন? এগুলি তো মানুষ কিন্তু আলোচনা করবে। আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে, এই সবই ইয়াং এখানে দেখেছি, আমি ম্যাক্সিমাম ইয়াং দেখছি। বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করে। প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যায় নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কিভাবে নিচ্ছে, এটা ভালোভাবে নেয় নাই। কারণ এখানে তো কোনো লাভ নেই তো ভাই। আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু একজিস্টই করেন এখন আর দেশে।